এক পরিত্যক্ত গোডাউনে পুরাতন চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে এক 15 বছরের কিশোরীকে। পাশে একটা মরিচা ধরা বেঞ্চে বসে আছে দুজন কালো পোশাক পরিহিত গার্ড। হয়তো তাদেরকে কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিশোরীকে এক ফোঁটা পানিও পান করানো যাবে না। তৃষ্ণায় কিশোরীর গলা শুকিয়ে চৌচির, মনে হচ্ছে আর একটু হলেই গলা ফেটে যাবে। বারবার ঢোক গেলে, কিন্তু তার মুখের ভিতরে কোনো লালা নেই। গত 37 ঘন্টা সে এখানে বন্দী হয়ে আছে। এই 37 ঘন্টায় সে কত শতবার লোক দুটোর থেকে একটু পানি চেয়েছে, কিন্তু পানি মেলেনি। কিশোরীর চোখ বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখিটা উড়ে গেল। চোখ বন্ধ করতে করতে খুব স্বল্প স্বরে উচ্চারণ করল কিশোরী, তুমি কোথায় ভাইয়া? তোমার কলিজাকে ওরা কষ্ট দিচ্ছে। আমার পানির পিপাসায় গলা ফেটে যাচ্ছে। তুমি আসো না কেন? তুমি তো বলেছিলে আমার সামান্যতম কিছু হলে নাকি তোমার কলিজা ফেটে যায়, তোমার বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। তাহলে এখন কি তোমার কষ্ট হচ্ছে না? আমাকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ, আমার তৃষ্ণা পেয়েছে। তুমি তাড়াতাড়ি পানি নিয়ে আসো। বলতে বলতে কিশোরীর দু চোখের পাতা বন্ধ হয়ে যায়। মিটে যায় সকল তৃষ্ণা, আর আকুতি মিনতি করে বলে না আমায় একটু পানি দেয়। এই বন্দিখানা থেকে মুক্তি পাওয়ার আশায় আর বলে না যে আমায় ছেড়ে দেন, আমি ভাইয়ার কাছে যাব, যে সে আমায় ছাড়া থাকতে পারবে না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমি তার আশেপাশে না থাকলে। প্লিজ যেতে দিন আমায়। রাস্তায় এক গলির মোড়ে 4 বন্ধু কলেজ ছুটির পর ঝালমুড়ি খাচ্ছে। সূর্যের প্রখরতা যেন যুদ্ধে নেমেছে পৃথিবীর প্রাণীদের সাথে। তারা কতটা তাপ সহ করতে পারে তারই পরীক্ষা নিচ্ছে সূর্য। 4 বন্ধু ঝালমুড়ি কিনে বিল মিটিয়ে একটা গাছের ছায়াতলে আশ্রয় নিল। এখানে দাঁড়িয়ে 4 বন্ধু কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। 2 বন্ধু 2 দিকে চলে গেল, আর 2 জন এখানেই দাঁড়িয়ে আছে। দেখ, মনে হচ্ছে বাড়ি ফেরার কোনো তাড়া নেই। চোখ দেখে মনে হচ্ছে বাড়ির থেকেও গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আছে, যেখানে যাওয়াটা বেশি তৃপ্তিদায়ক। তিহান, কিরে তুই কি এখন বাড়ি যাবি নাকি তোর চাতক পাখিকে দেখতে যাবি? আদিম, ভাবছি একবার ফ্যাক্টরি থেকে ঘুরে আসি, তারপর বাসায় যাব। তিহান, জানতাম তুই এটাই বলবি, তবু একটু জিজ্ঞেস করে দেখলাম। আচ্ছা চল, আমিও যাব তোর পাখি দেখতে। আদিম, চল। মারওয়াত বংশের পূর্বপুরুষদের অনেক নাম ডাক ছিল। তাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না। আদিকাল থেকেই তারা সুনাম বিস্তার করে আসছে। এখনও তাদের সম্মান যেন আকাশছোঁয়া। ফিরোজ মারওয়াত একজন সৎ মানুষ, সবাই তাকে যথেষ্ট সম্মান করে। তার কথাই মারওয়াত বংশের শেষ কথা। তার উপর আর কেউ কোনো কথা বলে না। ফিরোজ মারওয়াতের 2 ছেলে, আলী মারওয়াত আর আকবর মারওয়াত। 2 ভাই সফল বিজনেসম্যান, তাদের দেশ বিদেশে অনেক কোম্পানি রয়েছে। ফিরোজ মারওয়াতের স্ত্রী জ্যোৎস্না মারওয়াত মারা গিয়েছে 14 বছর আগে। তারপর থেকে তিনি একা জীবন পার করছেন। অনেক শক্ত মনের মানুষ তিনি, তবে এখন বয়স বাড়াতে শরীরের সাথে সাথে মনটাও নেতিয়ে পড়েছে। নুরাম মা, আমার ওষুধটা দিয়ে যাও। ফিরোজ মারওয়াতের ডাকে নুরাম কিচেন থেকে আঁচলে হাত মুছতে মুছতে শ্বশুরের রুমে প্রবেশ করেন। নুরাম, জি বাবা, আমায় ডাকছিলেন? ফিরোজ মারওয়াত, হ্যাঁ মা, আমার খাওয়ার আগের ওষুধটা দাও। আর দাদু ভাই কি কলেজ থেকে বাড়িতে এসেছে? নুরাম, না বাবা, আপনার ওষুধ। আদিম এখনো আসেনি, কলেজে যাওয়ার সময় বলে গিয়েছে আসতে দেরি হবে, কোথায় নাকি যাবে। ফিরোজ মারওয়াত, ঠিক আছে, যাও তুমি কাজ করো। নুরাম, আচ্ছা, আমি খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। বলেই নুরাম কিচেনে চলে গেল। একজন মেয়েকে দিয়ে শ্বশুরের জন্য খাবার পাঠিয়ে দিল। আর তার আবার কি অফিসের কিছু কাজ আছে, রান্না শেষ করে অফিসের কাজ করতে হবে। ফিরোজ মারওয়াত তার 2 ছেলের বউয়ের নামে 2টা করে 4টা কোম্পানি লিখে দিয়েছেন। ছোট বউয়ের কোম্পানি তার স্বামী আকবর মারওয়াত সামলায়। 2 ভাই আর বড় বউ মিলে তাদের সব কিছু সামলায়। অনেক সম্পত্তি ফিরোজ মারওয়াত এখনও নিজের আয়ত্তে রেখেছে। সাভার ঝালমুড়ি মহল্লায় মারওয়াতদের একটি কাপড়ের ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির গেটের সামনে দাঁড়িয়ে আছে 2 জন ছেলে।
কাঁধে কলেজ ব্যাগ ঝুলছে। তিহান: কিরে আয় ভেতরে যাই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আদিম: তুই এখানে দাঁড়া, আমি আগে দেখে আসি ভেতরে আব্বু নাকি আম্মু আছে। বাড়ির গাড়ি এখানে দেখ। তিহান: আচ্ছা যা, আর তাড়াতাড়ি এসে আমায় নিয়ে ভেতরে যাবে। আমি তোর চাতক পাখিকে দেখব। আদিম: থাক, তুই দেখে আসি ভেতরে কে। বলেই আদিম ফ্যাক্টরির ভেতরে চলে গেল। এই ফ্যাক্টরিটা গলির মোড়ের শেষ দিকে। এদিকে ফ্যাক্টরির কর্মচারীরা ব্যতীত কোনো মানুষ আসে না। আদিম আগে অফিস কক্ষে উঁকি দিয়ে দেখল কে এসেছে। দেখল তার কাকাই বসে বসে কিছু কাগজে সাইন করছে। সে আস্তে করে ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। এক পা সামনে দিতে কাকাইয়ের কণ্ঠ ভেসে এলো, আকবর মারওয়াত। আদিম: ভেতরে এসো, এভাবে বাহির থেকে উঁকি দিয়ে চলে যাচ্ছ কেন? আদিম আসলে মানে কাকাই, আমি দেখতে এসেছিলাম এখানে কাজ ঠিকঠাক হচ্ছে কি না। আকবর মারওয়াত: বুঝলাম, কিন্তু কলেজ ফাঁকি দিয়ে আসার কি দরকার ছিল? আদিম: না না কাকাই, আমি কলেজ শেষ করে এসেছি, ফাঁকি দেইনি। আকবর: আচ্ছা বসো, নাস্তা দিতে বলছি, তারপর একসাথে বাসায় গিয়ে লাঞ্চ করব। আদিম: না কাকাই, তুমি কাজ করো, আমার সাথে তিহান আছে, আমি এক্ষুনি চলে যাব। আকবর মারওয়াত: ঠিক আছে যাও, সাবধানে যাবে। আদিম: বলেই আদিম কেবিন থেকে বেরিয়ে আসে। এই ফ্যাক্টরিটা মোটামুটি অনেক বড়, কিন্তু চারপাশের অনেক গাছপালা আর নির্জন জায়গায় হওয়ায় কেমন গা ছমছম ভাব। এই ফ্যাক্টরিটাতে পোশাক ডিজাইন করা হয়, তাই তেমন কর্মচারীর প্রয়োজন হয় না। 15-20 জন দিয়েই কাজ হয়ে যায়। আদিম ফ্যাক্টরির একদম বাম দিকে শেষ মাথা চলে যায়। জায়গাটায় একদম ফাঁকা, হয়তো এখন সবাই সবার কাজে ব্যস্ত। আদিম চারপাশে একবার চোখ বুলিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তার সামনে 3 বছরের এক ফুটফুটে বাচ্চা মেয়ে ঘুমের ঘোরেই মুখে বৃদ্ধাঙ্গুল দিয়ে ফিটারের মতো করে চুষে যাচ্ছে। আদিম এটা দেখে একটু মুচকি হাসে। সে যখনই আসে তখনই দেখে এই মেয়ে মুখে আঙ্গুল একটা দিয়ে রাখবেই, এটা নাকি ভালো। এমন করলে বাচ্চারা কান্না করে কম। আদিম বাচ্চাটার মুখ থেকে হাতটা সরিয়ে দেয়। বাচ্চাটা হাত সরানোতে কেঁদে দিবে ভাব। এমন সময় আদিম আবার হাতটা মুখে দিয়ে দেয়। হাত পেয়েই বাচ্চাটার মুখে হাসি ফুটে ওঠে। তা দেখে আদিমও মুচকি হাসে। সে ঝুঁকে বাচ্চাটার কপালে চুমু খেয়ে উঠে আসে। এখন তাকে যেতে হবে, না হলে কাকাই আবার তাকে হাজারটা প্রশ্ন করবে। আদিম বেরিয়ে যাওয়ার সময় সোয়েব দুরানি আর তার স্ত্রী ছায়া দুরানির সাথে দেখা হয়। আদিম: আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি কেমন আছেন? সোয়েব: আলহামদুলিল্লাহ ভালো। বাবা, তুমি কেমন আছো? আদিম: জি আলহামদুলিল্লাহ ভালো। ছায়া: দেখে এসেছো নাকি দেখবে? আদিম: জি আন্টি, দেখে এসেছি, ঘুমিয়ে আছে তাই আর জাগাইনি। আদিম ব্যাগ থেকে কয়েকটা চকলেট আর একটা ছোট টেডি বের করে দিয়ে বলল। আদিম: আন্টি এগুলো স্কাইলার উঠলে ওকে দিবেন। ছায়া: এগুলোর কি দরকার ছিল বাবা, এমনিতেই তোমার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। সেদিন যদি তুমি না থাকতে তাহলে হয়তো আজকে আমার মেয়েটা পৃথিবীতেই থাকতো না। বলেই তিনি চোখের জল ছেড়ে দেন। এই ছেলেটার উপকার তারা নিজেদের জীবন দিয়ে শোধ করলেও কম পড়ে যাবে। সেই দিনের কথা মনে পড়লে আজও গায়ের লোম কাটা দিয়ে ওঠে। ফ্ল্যাশব্যাক। সোয়াইব আর ছায়া মাওরার ফ্যাক্টরিতে কাজ করতেন। সেখানে নানা ধরনের খাবার তৈরি করা হয়। তারা দুজনেই ফিরোজ মারওয়াতের খুব বিশ্বস্ত কর্মচারী। তারা স্বামী স্ত্রী ভালো ডিজাইন করতে পারেন, তাই ফিরোজ মারওয়াত তাদেরকে এই ফ্যাক্টরিতে কাজ করতে দেয়। তারাও আর দ্বিমত করেনি। এই জায়গায় তাদেরকে অনেক সুবিধার, আবার তাদের বাসা থেকে অনেকটা কাছে, তাই রাজি হয়ে যায়। এখানে কাজের চতুর্থ দিন বিকেলে অনেক কাজের চাপ ছিল, তাই সোয়েব দুরানি তার মেয়ে আয়রা দুরানিকে কাপড় রাখা রুমে ফ্লোরে শুয়ে তাড়াতাড়ি মালবাহী ট্রাক থেকে কাপড়ের বস্তা নামাতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি ট্রাকের কাছে তাকায়। সে জানে না গোডাউনে সব বস্তা না রেখে কাজ করার স্থানেও রাখা হয়েছে। কর্মচারীরাও জানে না এখানে যে একটা বাচ্চা আছে। বাচ্চা ঘুমিয়েছিল, তাই কেউ কোনো শব্দ পায়নি।
কর্মচারীরা আয়রার পাশে 7-8টা বড় বড় বস্তা একটার ওপর আরেকটা এমন করে রেখে চলে গিয়েছে। অসাবধানতার কারণে একটা বস্তা উপর থেকে উল্টে পড়ে যায় আয়রার ওপর। এমন সময় আদির তার আব্বু আম্মুর কেবিনে যাচ্ছিল। হঠাৎ বাচ্চার চিৎকার শুনে সে ফিরে তাকায়, তবে কোনো বাচ্চা দেখতে পায়নি। তাই ভাবলো হয়তো ভুল শুনেছে, তাই সামনে এগিয়ে যাচ্ছিল। তখন আবার এই বস্তা আর এখান থেকে আওয়াজ আসে। সে আওয়াজ অনুসরণ করে বস্তার কাছে গিয়ে দেখে একটা বস্তা ফ্লোরে পড়ে আছে আর তার নিচ থেকে বাচ্চা কান্নার ক্ষীণ আওয়াজ আসছে। বস্তাটা অনেক বড়। তার মতো 17 বছরের ছেলের পক্ষে এই বস্তা একা উঠানো সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে আশেপাশে কেউ নেই যার সাহায্য নিবে। তাই বহু কষ্টে সেই পাশ থেকে বাচ্চা কান্নার শব্দ হচ্ছিল। সেই পাশটা একটু উঠিয়েছে। ছোট্ট একটা বাচ্চার হাত দেখা যাচ্ছে। আদিম 2 হাত দিয়ে বস্তা ঠেলে ধরে রাখায় বাচ্চা টান দিয়ে বের করার মতো কোনো অবকাশ নেই। সে অনেক কষ্টে সর্বশক্তি দিয়ে বস্তাটা আরেকটু উঁচু করল। এখন বাচ্চাটা বস্তার চাপ থেকে পুরোপুরি উন্মুক্ত। আদিম বস্তা ধরে রেখে পা দিয়ে বাচ্চাটাকে ঠেলে বস্তার নিচ থেকে বের করে ধপাস করে বস্তাটা ছেড়ে দেয়। আদিমের শরীরের সমস্ত শক্তি যেন লোপ পেয়েছে। সে নিজেকে আর ধরে রাখতে না পেরে ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বাচ্চার ফর্সা শরীর পুরো লাল হয়ে রয়েছে। একটু টুকা দিলেই যে মনে হয় রক্ত বেরিয়ে আসবে। আদিম বাচ্চার মুখের দিকে তাকায়। কি মায়াবী চেহারা নিয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদিম হালকা করে হাসে আর বাচ্চাটার সারা মুখে হাত বুলিয়ে বললে, আদিম, তোমার কিছু হয়নি। দেখো, আমি তোমাকে বাঁচিয়েছি। আমি তোমার আর কিছু হতে দেব না। কিন্তু তুমি এখানে কি করে আসলে? কে নিয়ে আসলো তোমায় এখানে? কথা শেষ করার আগেই কেউ তার কোল থেকে বাচ্চাটাকে টান দিয়ে সরিয়ে ফ্লোরে রেখে দিয়ে তাকে ধমকে দিল, নুরাম। আদিম, এসব কি? এই নোংরা মেয়েটাকে তুমি কোলে নিয়ে বসে আছো? ওর গায়ে কত ময়লা তুমি দেখেছ? নুরামের কথা শেষ হতে না হতেই ছায়া কোথায় থেকে যেন দৌড়ে এসে মেয়েকে কোলে নিয়ে ফ্লোরে বসে কান্না শুরু করে দিল। সোয়েব সহ দৌড়ে এসে মেয়ের হাত পা দেখতে লাগলো কোনো চোট লেগেছে কিনা। বারবার মেয়ে হাতে পায়ে কপালে সারা মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। আদিম আশ্বাস দিয়ে বলল, আদিম আঙ্কেল, ওর কিছু হয়নি, ও ঠিক আছে, কোনো আঘাত পায়নি, হয়তো ভয় পেয়েছে। ছায়া সোয়েব আদিমের দিকে কৃতজ্ঞতা স্বরূপ ছলছল চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় আলী মাওরাত সেখানে উপস্থিত হয়। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আলী মাওরাত, কি হয়েছে এখানে? এত কান্নাকাটি কেন? নুরাম স্বামীর উদ্দেশ্যে বলে, নুরাম, জানি না কি হয়েছে। তোমরা যদি জানা বেশি জরুরি হয় তাহলে বাড়িতে গিয়ে নিজের ছেলের থেকে সব শুনে নিও। আদিম, বাড়ি চলো, তোমার শরীরে অনেক ময়লা লেগে আছে, গোসল করতে হবে। বলে আদিমের হাত ধরে বেরিয়ে গেল ফ্যাক্টরি থেকে। পিছন পিছন আলী মারওয়াতও বেরিয়ে গেলেন। আলী মারওয়াত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলেন। নুরামের একটা ইম্পর্ট্যান্ট কল আসায় আদিমকে গাড়িতে বসতে বলে সাইডে গেলেন কথা বলতে। আদিম এই সুযোগে এক ছুটে ফ্যাক্টরির ভিতরে চলে গেল। ছায়া মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সোয়েব বাড়িতে যাওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছে। আদিম দৌড়ে গিয়ে ছায়ার কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে ছায়ার দিকে তাকিয়ে বলে, আদিম আন্টি, ওর নাম কি? ছায়া, আয়রা দুররানি। আদিম, অনেক সুন্দর নাম, কিন্তু আমি তোমাকে স্কাইলার্ক বলেই ডাকবো, ঠিক আছে? আর শোনো, আমাদের পরে কখনো আবার দেখা হবে, তুমি আমায় মনে রাখবে, ঠিক আছে? ছায়ার কোলে আয়রাকে দিয়ে বলল আদিম, আসি আন্টি, ভালো থাকবেন আর ওর খেয়াল রাখবেন, আমি আবার আসবো। সোয়েব, তুমি আজকে আমার যে উপকারটা করলে বাবা, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব? ছায়া, আমরা সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। জানি তোমার কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়বে না, তবুও যদি কখনো মনে হয় তোমার আমাদেরকে দরকার, শুধু একবার বলিও, আমরা তোমার জন্য সব কিছু করতে রাজি আছি।
আদিম, এভাবে বলবেন না আন্টি। কখন কাকে কার প্রয়োজন হয় সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। আজ আসি, পরে কখনো আবার আসবো। আব্বু আম্মু বাহিরে অপেক্ষা করছে, ভালো থাকবেন। ছায়ার কোলে রেখে আয়রার হাত ধরল আদিম। হাতের আঙ্গুলগুলোতে নিজের ঠোঁট ছুঁয়ে স্বল্প স্বল্প স্বরে উচ্চারণ করল, আদিম, আসি। বলেই আদিম বেরিয়ে গেল। ছায়া সোয়াইব মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেল। সেই দিনের পর থেকে আদিম কোনো এক টানে সপ্তাহে অন্তত একবার হলেও ফ্যাক্টরিতে ছুটে আসে। বাচ্চা মেয়েটার প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে। মস্তিষ্ক বলে যাওয়ার দরকার নেই, এত দেখার কি আছে। আর মন বলে একবার দেখে আয়, তোর অস্থিরতা কমবে না। মন মস্তিষ্কের যুদ্ধে শেষ পর্যন্ত মনেরই জয় হয়। বর্তমান এভাবে প্রায় ১.৫ বছর হতে চলল আদিম ফ্যাক্টরিতে আসা যাওয়া করছে। প্রথম দিকে এখানে আসার জন্য আদিম তার আব্বু আম্মুর অনেক বকা শুনত। তার আম্মু তো তাকে ব্ল্যাকমেল করে বলেছিল, নুরাম, আদিম, তুমি যদি আর এই কাজের লোকগুলোর কাছে যাও তাহলে আমি তাদের আমাদের ফ্যাক্টরি থেকে বের করে দেব। আর তার জন্য দায়ী হবে তুমি। নাও ইটস ইয়োর চয়েস। উইল ইউ লেট দ্যাম ওয়ার্ক হিয়ার আর ড্রাইভ দ্যাম অ্যাওয়ে? আদিম, আম্মু, আমি আর কখনো সেখানে যাব না। তুমি আঙ্কেল আন্টিকে কাজ থেকে বের করো না। মনে মনে বলল, আমি তো সেখানেই যাব। তুমি চাইলেও আমার সেখানে যাওয়া আটকাতে পারবে না। আগে তা কোনো এক টানে বা মনের অস্থিরতা কমাতে ফ্যাক্টরিতে যেতাম, কিন্তু এখন সেখানে যাওয়া নেশায় পরিণত হয়েছে। কি আছে এই বাচ্চা মেয়েটার চেহারায় কে জানে, তবে যাই আছে তা আমাকে নেশার মতো টানে। কিভাবে মুক্তি পাবো এই নেশা থেকে? এখন থেকে আমি যাবই ঠিকই, কিন্তু তুমি আর কখনো জানতে পারবে না। তারপর থেকে আদিম ফ্যাক্টরিতে লুকিয়ে লুকিয়ে আসে। সব ভাবনা চিন্তার ঘোর থেকে বেরিয়ে এসে ছায়ার উদ্দেশ্যে বলে, আদিম, আন্টি, আমি আসি, ভালো থাকবেন আর ওর খেয়াল রাখবেন। কাকাই আজ আমাকে দেখে ফেলেছে, আম্মু জানতে পারলে বকাঝকা করবে। ছায়া, ঠিক আছে বাবা, যাও। আদিম ফ্যাক্টরির গেট পেরিয়ে এসে দেখে তিহান রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে তিহানের কাছে গিয়ে দাঁড়ালো। তিহান আদিমকে দেখেই বলল, তিহান, এই বুঝি তোর আমাকে নিয়ে ভেতরে যাওয়ার লক্ষণ? এই তুই আমাকে দেখাবি না বলেই এই প্ল্যান করেছিলি, তাই না? আজকে সহ তিহান এই ফ্যাক্টরিতে ৬ বার এসেছে আয়রাকে দেখার জন্য, কিন্তু একবারও দেখতে পায়নি বললে ভুল হবে, দেখতে দেওয়া হয়নি। আদিম আর তিহান ছোটবেলা থেকে একসাথে থাকে, দুজন সব কথা জানে। আদিম আয়রার কথাও তিহানকে বলেছে, কিন্তু কখনো দেখতে দেয়নি। সেই ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ১ মাস আগে থেকে আয়রার কথা শুনে আসছে, কিন্তু এই ১.৫ বছরে একবারও তাকে দেখার ভাগ্য হয়নি। তিহানের কথা শুনে আদিম একটু বিরক্তি ভঙ্গিতে বলল, আদিম, তোকে কি আসার সময় একবারও বলেছি যে স্কলারকে দেখাবো? যেদিন আমি নিজে থেকে বলবো ঠিক সেদিনই ওকে দেখতে পারবি, তার আগে না। তিহান, বুঝেছি, এবার চল, বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। আদিম, চল। তুই আজকে আমাদের বাসায় যাবি? তিহান, এভাবে সুন্দর করে তো বলতে পারিস। চল, আজকে আমার আয়রাকে দেখতে যাবি। আদিম একটু হেসে তিহানের ২ কাঁধে চাপড় মেরে বলল, আদিম, গুড বয়, অলওয়েজ রিমেম্বার দিস, স্কাইলার, দ্য বিগিনিং অ্যান্ড অনলি বিগিনিং ইজ মাইন। এরপর থেকে বেশি দেখাবি করলে ইহকালে আর ওকে দেখতে পারবি না, এমন ব্যবস্থা করে দেব। চল এখন বাড়ি যাই। তিহান, থাক ভাই, চল বাড়ি যাই, তোর যখন ইচ্ছে হবে তখনই দেখব, তার আগে না। এবার খুশি? আদিম, চল। মাওরাত মঞ্জিল দেখতে একেবারে বিলাসবহুল। ২ তলা ভবনটি বাহিরে যেমন সুন্দর, ভেতরেও তেমনি রাজকীয়। অফ হোয়াইট রঙের কংক্রিট টাইলস, বড় বড় আর্চ আকৃতির জানালা, সামনে একটি বড় গেট ও বাউন্ডারি ওয়াল, সুন্দরভাবে কাটা লন ও গাছপালা। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা আছে। সামনে পিলার সহ ছাউনি দেওয়া প্রবেশপথ। ভেতরে ঢুকলেই বড় ডাবল হাইট লিভিং এরিয়া,
দুই পাশে কাভার্ড সিঁড়ির রেলিংয়ে ডিজাইন করা লোহার কাজ, সাদা রঙের সোফা, সাথে নীল ও কালো কুশন। সিঁড়ি দিয়ে উঠে একদম শেষের রুমটাই আদিমের রুম। পরিবারের সবাই ডিনারের জন্য বসেছে। কিন্তু আদিম আর তিহান এখনও আসেনি। ফিরোজ মাওরাত আদিমের জন্য অপেক্ষা করছেন। সে আসলে একসাথে খাবে। নুরাম শ্বশুরকে খাবার না নিয়ে বসে থাকতে দেখে বললেন, নুরাম, বাবা আপনি খেয়ে নিন, আদিম হয়তো তিহানের সাথে গল্প করছে, ওরা পরে খাবে। ফিরোজ মাওরাত, সমস্যা নেই, আমি অপেক্ষা করছি, আদিম আসুক তারপর খাবো। আওয়াদ, যাও তো ভাইয়াকে ডেকে নিয়ে আসো। এখন সময়। আদিম আর তিহান সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়। আদিম কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে আছে। কপাল ছুঁয়ে যাওয়া চুলগুলো হাত দিয়ে আলতো করে পেছনে সরিয়ে দিচ্ছে। ফর্সা গায়ের রং, কুচকুচে কালো চোখ, উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চি। তাকে দেখে কেউ বলবে না সে 17 বছরের এক কিশোর। আদিম আর তিহান ডাইনিং টেবিলে এসে বসে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই লিভিং রুমে বসে। বাচ্চারা টিভি দেখে আর বড়রা ব্যবসার কথা বলছে। ফিরোজ মাওরাত, ব্যবসার দেখো, আমি এখন আর কোম্পানি বা ফ্যাক্টরির কোনো খোঁজখবর রাখি না, সব কিছু তোমাদের হাতে তুলে দিয়েছি। আশা করি তোমরা সৎ পথে থেকে সব কিছু সম্মানের সাথে এগিয়ে নেবে। আকবর মারওয়াত, ইনশাল্লাহ রাখার চেষ্টা করব, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। বাবা। লিপি মির্জা চা বানিয়ে সবাইকে দিলেন। শ্বশুরকে দিতে যাবেন এমন সময় নুরাম্মা তার হাত থেকে কাপ নিয়ে শ্বশুরকে দেন। লিপি কিছু না বলে শুধু স্বামীর দিকে তাকান। আকবর মারওয়াত ইশারায় চুপ থাকতে বলেন, তাই তিনি ছেলে মেয়েদের জন্য চা আর কফি নিয়ে যান। আদিম আর আয়াত কফি খায় আর আইদা ও তিহান চা খায়। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই ঘুমানোর জন্য রুমে চলে যায়। লিপি মির্জা ও আকবর মারওয়াতের এক ছেলে, আদ মারওয়াত, বয়স 16, 10ম শ্রেণীতে পড়ে, আর এক মেয়ে, আইদা মারওয়াত, বয়স 13, 7ম শ্রেণীতে পড়ে। আলী মারওয়াত ও নুরাম মারওয়াতের একমাত্র ছেলে, আদিম মারওয়াত আদ্র, বয়স 17, একাদশ শ্রেণীতে পড়ে। লিপি মির্জার ভাই করিম মির্জা ও তিশা মির্জার ছেলে তিহান মির্জা, বয়স 17, একাদশ শ্রেণীতে পড়ে। তার একটি বোন আছে, তনয়া মির্জা, বয়স 14, 8ম শ্রেণীতে পড়ে। রাতের অন্ধকার কাটিয়ে দিনের প্রথম আলোয় নরম আগমন। আকাশ তখন ধীরে ধীরে রং বদলাতে শুরু করে, গাঢ় নীল থেকে হালকা নীল, তারপর পূর্ব আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়ে। চারপাশে তখন এক ধরনের শান্ত নীরবতা। পাখিরা খুব ভেঙে ডানা ঝাপটে ডাকতে শুরু করে, যেন সুন্দর দিনের খবর জানাচ্ছে। দূরে কোথাও মসজিদের আজানের ধ্বনি ও পাখির কলরব মিলিয়ে এক শান্ত সুর তৈরি হয়েছে। ছায়া ঘুম থেকে উঠে স্বামীকে নামাজ পড়ার জন্য ডাক দিল। তারপর নিজে অজু করে নামাজ পড়ে রান্না করতে গেল। তাদেরকে আবার 8টায় ফ্যাক্টরিতে যেতে হবে। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী প্রস্তুত হলো। সাথে মেয়েকেও তৈরি করিয়েছে। আয়রা পাশের রুমের এক মেয়ের হাতে চকলেট দেখে কান্না করতে লাগলো। সেও চকলেট খাবে। ছায়া কালকে আদিম দেওয়া চকলেটগুলো থেকে 2টো রেখে দিয়েছিল। এখন সেগুলো দেওয়ার জন্য ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে চকলেট নিতে গিয়ে একটা ছোট পেন ড্রাইভ দেখতে পেল। সে একটা চকলেট মেয়েকে দিয়ে সেই পেন ড্রাইভটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। এমন সময় সোয়াইব এসে তার হাত থেকে পেন ড্রাইভটা টান দিয়ে নিয়ে গেল। সোয়াইব, তুমি এটা আবার ধরেছ? কতবার বললাম এটা হারিয়ে যেতে পারে। অন্তত তুমি তো জানো এর ভেতরে কি আছে আর এটা কতটা গুরুত্বপূর্ণ। ছায়া, হ্যাঁ জানি, কিন্তু তুমি এটাকে নিজের কাছে রেখে কেন বিপদ বাড়াচ্ছ? পুলিশের কাছে দাও, না হয় বড় সাহেবকে দেখাও, ওনার তো জানা উচিত তার অগোচরে কত কিছু হচ্ছে। সোয়াইব, এটা এখন পুলিশকে দিলে কোথাও কাজ হবে না, তারাও এসবের সাথে যুক্ত আছে, না হয় টাকা নিয়ে ব্যাপারটা চাপা দিয়ে দেবে। আমি কালকে মারওয়াত মঞ্জিলে যাব, বড় সাহেবকে এটা দেখাবো। আয়রা, আব্বু, আমিও তোমার সাথে যাব আতল ভাইয়াকে দেখতে।
ভাইয়া আমার সাথে দেখা না করে চলে গেছে। ছায়া হয়েছে কালকেরটা কালই দেখা যাবে। এখন চল, দেখে কি হয়ে যাচ্ছে। ফিরোজ মারওয়াত আজকে কাছাকাছি থাকা সব শোরুম আর ফ্যাক্টরি ঘুরে দেখছেন। সবগুলো জায়গা দেখা শেষ। এখন ঝালকুঠির ফ্যাক্টরি আর শোরুম এই দুটোই বাকি। ফ্যাক্টরির আগে শোরুম পড়ে, তাই তিনি আগে শোরুমে গেলেন। গিয়ে দেখেন শোরুমে মালামাল খুব কম। তিনি একজন কর্মচারীকে জিজ্ঞেস করলে সে জানায় ফ্যাক্টরির কিছু মেশিনের সমস্যা থাকায় ঠিকমতো কাজ হচ্ছে না। ফলে মালামালের উৎপাদন ও বিক্রির হারও অনেক কমে গেছে। কর্মচারীর কথা শুনে ফিরোজ মারওয়াত দীর্ঘশ্বাস ফেলে বলেন, ব্যাপারটা আমি দেখছি। এরপর তিনি শোরুম থেকে বেরিয়ে যান। তিনি জানেন এই ফ্যাক্টরি আর শোরুম তার ছেলেরা খুব একটা পছন্দ করে না। তাকে অনেকবার বলেছে সব কাজ বন্ধ করে দিতে, কিন্তু তিনি রাজি হননি। তার স্ত্রী জ্যোৎস্না মারওয়াতের নামে এই ফ্যাক্টরি ও শোরুম। তিনি বেঁচে আছেন বলে এগুলো এখনো চালু রয়েছে, না হয় অনেক আগেই বন্ধ হয়ে যেত। আকবর মারওয়াত তবুও বাবার কথা এখানে সব হিসাব নিকাশ দেখাশোনা করে। তিনি 3 দিন পর পর একবার এসে সোহেবের কাছ থেকে সব হিসাব বুঝে নেন। তবে আলী মারওয়াত মাসে 1-2বার এসে শুধু দেখে যান। তারাও অন্যদিকে বড় বড় কোম্পানি নিয়ে ব্যস্ত থাকেন। ফিরোজ মারওয়াত ফ্যাক্টরিতে এসে সোহেবের সাথে দেখা করেন, তারপর তাকে নিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখেন। সোহেব তখন থেকেই ফিরোজ মারওয়াতকে কিছু বলতে চাইছিল, কিন্তু পাশে অন্য কর্মচারী থাকায় বলতে পারছে না। ফিরোজ মারওয়াত হয়তো সোহেবের মনোভাব বুঝতে পারলেন, তাই তিনি সাথে থাকা কর্মচারীকে পানি আনতে বললেন। কর্মচারীও বড় সাহেবের হুকুম অনুযায়ী পানি আনতে চলে গেল। ফিরোজ মারওয়াত সোহেবের দিকে তাকিয়ে বললেন, ফিরোজ মারওয়াত, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু বলবে? সোহেব, বড় সাহেব, আমি ফ্যাক্টরির কাগজপত্রের আলমারিতে একটা পেন ড্রাইভ পেয়েছি। প্রথমে এটা ধরতে চাইনি, পরে ফ্যাক্টরির কাজের ভেবে আমি সেটা নিয়েছি। আমি খুব দুঃখিত অনুমতি ছাড়া এটা নেয়ার জন্য, কিন্তু আমার মনে হয় আপনারও একবার এটা দেখা উচিত। ফিরোজ মারওয়াত, আমি হয়তো আন্দাজ করতে পারছি এতে কী আছে, কিন্তু তুমি এটা নেওয়াতে এখন তোমার চারদিকে থেকে কালো হাত ঘিরে ধরবে। দাও দেখি। আমার গাড়িতে ল্যাপটপ আছে, সেখানে দেখব। সোহেব, ঠিক আছে বড় সাহেব, আপনি গাড়িতে যান, আমি পেন ড্রাইভটা নিয়ে আসছি। ফিরোজ মারওয়াত গাড়িতে গিয়ে বসলেন আর সোহেব ছায়ার কাছে গেলেন। সেখানে গিয়ে দেখেন আয়রা গালে হাত দিয়ে বসে আছে, গভীরভাবে কিছু ভাবছে। ছায়া পোশাকগুলো রং করার জন্য সেগুলো রেডি করছিল। সোহেব মেয়েটার কাছে গিয়ে বলল, সোহেব, কি হয়েছে আমার আম্মুর? এত কি ভাবছো? আয়রা, আম্মুর চকলেট তাই না, তাই আমি আতল ভাইয়াকে বলে দিব তাই আমার চকলেট খেয়ে ফেলেছে। ছায়া সোহেবের কথা শুনে হেসে দিল। আয়রা কিছু না বুঝে আব্বু আম্মুর সাথে হেসে দিল। এমন সময় আদিম এসে আয়রার পেছনে দাঁড়ালো। আয়রা তখন তার আব্বুর দিকে ফিরেছিল আর দরজার তার পেছনে ছিল, তাই সে আদিমকে দেখতে আসতে দেখেনি। সোহেব আর ছায়া দেখেছে, তাই ইশারায় চুপ থাকতে বলেছে। ছায়া হাতের কাজ শেষ করে আয়রার কাছে আসলো। ছায়া, বেশি চকলেট খেলে দাঁতে পোকা হয়, তাই আমি চকলেট দিইনি। আমি তোমার চকলেট খাইনি, বুঝেছ আয়রা? তুমি খেতে পেলতো, তাই চকলেট তাও না। ছায়া, ভালো করেছি, খেয়েছি, আর তোমাকে আর চকলেট দেব না। ছায়া আর চকলেট দেবে না শুনে আয়রা কান্না করে দিল। আদিম আয়রার পেছনে হাঁটু গেড়ে বসে, তারপর তার কানের কাছে গিয়ে স্বল্প স্বরে বলল, আদিম, আমার স্কলারের কি হয়েছে? কান্না করছো কেন? আয়রা আদিমের কণ্ঠস্বর পেয়ে পিছনে তাকায়। আদিমকে দেখে তার কান্না আরও জোরালো হয়। কান্নার জোরে তার হিঁচকি উঠে গেছে। আয়রা ছোট্ট হাত দুটো দিয়ে আদিমের গলা জড়িয়ে ধরে অভিযোগের সুরে বলল, আয়রা, তাই আমার চকলেট খেয়ে ফেলেছে। আদিম, আমি তোমাকে এতগুলো চকলেট এনে দেব, এখন আর কান্না করো না পাখি। দেখো চোখ মুখ সব কেমন লাল হয়ে গেছে। আদিমের সান্ত্বনার কথা শুনে আয়রার কান্না থামল।
কিন্তু এখনও থেমে থেমে হিচকি উঠছিল। আদিম পকেট থেকে 2টো পাউন্ডি চকলেট বের করে দিল। আয়রা চকলেট পেয়ে মহা খুশি। এখন আর তার কান্না বা হিচকি কিছুই নেই। আদিম এটা চকলেট হাতে দিয়ে আরেকটা খোসা ছাড়িয়ে দিল। আয়রা মনের সুখে চকলেট খাচ্ছে। সোয়েব আর ছায়া মেয়ের কাণ্ড দেখে হাসল। এই মেয়ে আদিমকে কতটা ভালোবাসে। সোয়েব ছায়াকে বলল, আমার ব্যাগ থেকে পেনড্রাইভটা নিয়ে আসো। পেনড্রাইভের কথা শুনে ছায়া একটু ঘাবড়ে গেল। তার অভিব্যক্তি পাল্টে গেল। ভয়ে ভয়ে সে পেনড্রাইভ এনে সোয়েবকে দিল। এসব কিছুই আদিমের চোখ এড়ায়নি। সে মনে মনে ভাবল, এই পেনড্রাইভে কি আছে? এটার কথা শুনে আন্টি এভাবে ঘাবড়ে গেল কেন? সোয়েব পেনড্রাইভটা হাতে উঠতেই আদিম জিজ্ঞেস করল, আদিম, এটা কিসের পেনড্রাইভ? আঙ্কেল, সোয়েব ফ্যাক্টরির কাজের জন্য বড় সাহেব বলেছিলেন এটা নিয়ে যেতে। এখন আমি আসছি, তোমরা থাকো। আদিম, তো আমাকেও যেতে হবে। আয়রার 2 গাল 2 হাতে আজলায় নিয়ে মোলায়েম স্বরে বলল, আসি পাখি। সোয়েব আর আদিম ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেল। গাড়ির কাছে এসে সোয়েব পেনড্রাইভটা ফিরোজ মারোয়াতের হাতে দিতে দিতে বলল, সোয়েব, বড় সাহেব, এটাতে সব ডকুমেন্ট আছে, সাথে 2টা ভিডিও আছে। প্রথম ভিডিও দেখা যায়, কিন্তু দ্বিতীয় ভিডিও পাসওয়ার্ড চায়। আর এখানে আর কিছু বলতে পারেনি সোয়েব। গাড়ির সামনে আকবর মারোয়াতকে দেখে থেমে গেল। আদিম খুব আগ্রহ নিয়ে সোয়েবের কথা শুনছিল, কিন্তু হঠাৎ আকবরকে দেখে থেমে যাওয়ায় তার মনে হলো এখানে কোনো না কোনো গড়বড় আছে। আদিমকে দেখে আকবর বলল, আকবর মারোয়াত, তুমি এখানে কি করছো? যাও, বাসায় যাও। আদিম, একটু কাজে এদিকে এসেছিলাম, যাচ্ছি। আদিম গেট পেরিয়ে চলে গেল। আকবর সোয়েব আর ফিরোজ মারোয়াতের দিকে তাকিয়ে বলল, আকবর মারোয়াত, তোমরা এখানে কি করছো? আর বাবার হাতে এটা কি? দেখি। ফিরোজ মারোয়াত পেনড্রাইভটা হাতের মুঠোয় নিয়ে বললেন, ফিরোজ মারোয়াত, তেমন কিছু না, ফ্যাক্টরির কিছু ডকুমেন্ট। আচ্ছা, তুমি থাকো। আর সোয়েব, তুমি গাড়িতে উঠো, তোমার সাথে কাজ আছে। সোয়েব গাড়িতে উঠতেই ফিরোজ মারোয়াত ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন। তারা গাড়ি নিয়ে চলে গেলে আকবর মারোয়াত সেখানে দাঁড়িয়ে গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে বললেন, আকবর মারোয়াত, আমাকে ক্ষমা করে বাবা, শেষ সময়ে এসে তোমাকে এত কষ্ট দিতে চাইনি। আর এই সোয়েবটা আমাদের ফ্যাক্টরি নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, মনে হয় যেন এটা তার নিজের সম্পত্তি। গাড়িতে বসে ফিরোজ মারোয়াত প্রথম ভিডিওটা দেখলেন। দ্বিতীয়টা দেখতে গিয়ে দেখেন পাসওয়ার্ড চাইছে, কিন্তু কিছু কিছু ডকুমেন্টও দেখছেন, কিন্তু বাকি সবগুলোর জন্য পাসওয়ার্ড প্রয়োজন। বোঝা যাচ্ছে পেনড্রাইভটি খুবই স্ট্রং সিকিউরড। ফিরোজ মারোয়াত ঠিক করলেন এটি নিয়ে তিনি এক্ষুনি পুলিশের কাছে যাবেন, কিন্তু ভাগ্য সহায় হলো না। পিছন থেকে একটি বড় মালবাহী ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দিল। গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে গেল। চলবে ইনশাল্লাহ।